হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে নিফটিতে একটা বড় র্যালি দিয়েছে 22,834, প্রায় 326 পয়েন্ট উপরে। গতকাল নিফটি র্যালি দিলেও পোর্টফোলিও সেভাবে পজিটিভ হয়নি কারোরই, কিন্তু আজকের র্যালিতে কিন্তু সকলের পোর্টফোলিও মোর অর লেস ভালোই প্রফিট দিয়েছে। ব্যাংক নিফটি প্রায় 960 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে 49,315, অর্থাৎ প্রায় 960 পয়েন্ট উপরে ক্লোজিং। ডিআইআই এবং এফআইআই ডাটা এখনো পর্যন্ত আসেনি। ফ্রেন্ডস, আজকের তাহলে গত সপ্তাহের যে ক্যান্ডেল সেটা কিন্তু ব্রেক করলো এ সপ্তাহে, কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি উইকলি ক্যান্ডেলের যে সেটা আমি খুলে রেখেছি। ফ্রেন্ডস, দেখুন নিফটি এই যে মানে প্যারালাল তার মধ্যেই কিন্তু এই চ্যানেলে কিন্তু এসে আছে ক্লিয়ার। এবারে এই প্যারালাল চ্যানেলের হাই হচ্ছে প্রায় 23,200 কাছাকাছি। এবারে এটা গেল উইকলি। এবারে এখানে গিয়ে কিন্তু নিফটি রেসিস্ট্যান্স খাচ্ছে কি খাচ্ছে না সেটা দেখতে হবে। ওকে, দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, মার্কেট কিন্তু এখনো পর্যন্ত মানে ডাউন ট্রেন্ডে আছে, বা মার্কেটের কিন্তু খারাপ নিউজ নেওয়ার এখনো পর্যন্ত তেমন ক্ষমতা তৈরি হয়নি। অলরেডি আজকে ডোনাল্ড ট্রাম্প একটা ইন্টারেস্টিং কিছু ডিক্লেয়ার করবেন বলে কাল থেকে মিডিয়াকে বলে রেখেছে। এবারে দেখুন, এটা হচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেল। এই মান্থলি ক্যান্ডেলে আপনারা যদি লক্ষ্য করেন, এ মাসের যে লো সেটা কিন্তু প্রিভিয়াস মাসের লোর তুলনায় প্রেজেন্ট মাসের লো কিন্তু নিচে, অল্প বিস্তর নিচে। অর্থাৎ গত মাসের লো ছিল যেখানটাতে 22,105, এ মাসের লো ছিল কোথায় 21,965। কেন এই কথাটা বলছি? এবারে এই জায়গা থেকে কিন্তু মার্কেটের যেহেতু এখনো পর্যন্ত খারাপ কিছু নেওয়ার ক্ষমতা নেই, তাই মার্কেট চাইলে কিন্তু পরের মাসে বা অন্য কোনো খারাপ নিউজে এখনো পর্যন্ত সে কিন্তু আবার একটা লোয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেও করতে পারে, ঠিক আছে, কোনো গ্যারেন্টি নেই। আর মার্কেট যদি এই ক্যান্ডেলের ওপরে বা এইখানে ঘোরাঘুরি করে, তাহলে বুঝতে হবে যে মার্কেট মোটামুটি টাইম বিং বটম আউট হয়ে গেছে। আমি কিন্তু এটা কি বললাম না, মান্থলি ক্যান্ডেলের ভিত্তিতে। উইকলি ক্যান্ডেলের ভিত্তিতে কিন্তু মার্কেটের টাইম বিং একটা বটম আউট হয়ে গেছে, কারণ আমরা এই লো এর পরে এটা হাই দেখাচ্ছে, মানে এই ক্যান্ডেলের হাই তুলনায় এই ক্যান্ডেলের হাই উপরে, তার চেয়ে এই ক্যান্ডেলের হাই উপরে। এবার দেখার এটা কতটা সাস্টেন করে উপরের দিকে যায়, না কি রকম কি নেয়। তো সুতরাং মার্কেটটাকে একটু বোঝার চেষ্টা আপনাদের করতে হবে। এবারে আসি আমাদের অন্যান্য খবরে। গতকাল পার্লামেন্টে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন বিভিন্ন প্রশ্নের উত্তরে এবং তাদেরকে বিভিন্ন রকমের ডেটা কিন্তু পার্লামেন্টকে দিতে হয়। গত 10 বছরে ইন্ডিয়ান ব্যাংকে, মানে ভারতবর্ষের সমস্ত ব্যাংক মিলে প্রায় 16,35,000 কোটি টাকা কিন্তু মানে ব্যাড লোন হয়ে গেছে, লোন দিয়েছে অথচ আসেনি। এবং এই যে 16,35,000 কোটি টাকা, এই 16,35,000 কোটি টাকাটাকে কিন্তু তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছে কোথার থেকে? প্রফিট থেকে করে তাকে কিন্তু এনপিএ তে ফেলে রাখতে হয়েছে। অর্থাৎ যখন কোনো লোন আদায় হচ্ছে না, সেটাকে এনপিএ করতে হয় স্পেসিফিক টাইমের পরে, এবং সমপরিমাণ টাকা প্রফিট থেকে কিন্তু তাকে ব্যাংকে দিয়ে দিতে হয়, ঠিক আছে। অর্থাৎ আমার এনপিএ এর বদলে আমি প্রভিশনিং করে নিলাম, সেই পরিমাণটা প্রায়
16,35,000 কোটি টাকা। ক্লিয়ার? এবারে আরো এর মধ্যে পার্লামেন্ট ওয়াজ ইনফর্মড অন মানডে। হাইয়েস্ট অ্যামাউন্ট যেটা রাইট অফ করা হয়েছে সেটা হচ্ছে 2018-19-এ 2,36,265 কোটি টাকা। 18-19-এ 58,786 কোটি, যেটা সবচেয়ে কম। এবং সেটা কবে? 14-15-তে। তাহলে 18-19-এ সবচেয়ে বেশি রাইট অফ করা হয়েছে, 14-15-তে 58,786। ক্লিয়ার? আর 23-24-এ প্রায় 1,70,270 কোটি টাকা। ঠিক আছে? যেটা কিন্তু 2,36,265 চেয়ে কম। ঠিক আছে? তো মেন জিনিসটা হচ্ছে যে এই যে এনপিএ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাংকে মানে প্রাথমিকভাবে তার প্রফিট থেকে মাইনাস করে রাখতে হয়, কিন্তু এই এনপিএ হয়ে যাওয়া মানে সেখান থেকে আদায় হবে না এরকম ব্যাপারটা নয়। অর্থাৎ যখন আদায় হবে তখন সেটা কিন্তু ডাইরেক্ট ব্যাংকের প্রফিটে ঢুকে যায়, সেটাও একটা অ্যাডভান্টেজ। ইনিশিয়ালি এনপিএ তে ব্যাংক মাইনাস দিলে তার ব্যালেন্স শিট খারাপ হয়ে যায়, পরে আবার যদি সেই টাকার মধ্যে কিছু টাকা বা পূর্ণ টাকা ঢুকে যায় তখন কিন্তু তার ব্যালেন্স শিট আবার সুন্দর হয়ে যায়। সুতরাং সেইভাবে মার্কেট রিয়াক্ট করে। এবারে নাথিং বলে একটা কোম্পানি আছে, তার যে সিইও কার্ল পেইন, উনি এই যে স্মার্টফোন ইন্ডাস্ট্রির ব্যাপারে ভারতবর্ষের যে অবস্থান সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ভারত 10 বছর আগে চায়নার যে কন্ডিশন ছিল সেই অবস্থায় চলে এসছে। ইন্ডিয়া ইজ poised for a major transformation in the smartphone industry, much like China a decade ago, according to Nothing co-founder and CEO Carl Pei. In a recent tweet, Pai highlighted the country's potential for growth fueled by the government push for local manufacturing, a booming tech ecosystem, and an expanding consumer base. Means স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আমাদের মানে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, কিছুদিন আগে চায়না একটা সিগন্যাল দিয়েছিল যে লেট ড্রাগন অ্যান্ড এলিফ্যান্ট ড্যান্স টুগেদার। অর্থাৎ যখন ট্রাম্পের টারিফের উপর টারিফের হুমকানি চলছে, যখন কোন কোন দেশ কোন কোন দিকে যাবে, তখন কিন্তু চায়না এই ব্যাপারে কিন্তু কিছু কথা বলেছিল। রিসেন্টলি একটা পডকাস্টে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি এই টারিফের ব্যাপারে ট্রাম্পের প্রশংসা করেছেন, প্লাস চায়না যে সমস্ত কথা বলেছে সে ব্যাপারেও উনি পজিটিভ সিগন্যাল দিয়েছেন। China on Monday appreciated Prime Minister Narendra Modi's positive remarks on Sino-Indian ties. In recent months, both sides have earnestly implemented the important consensus reached by their leaders. অর্থাৎ উভয় দেশের নেতারা যে সমস্ত ব্যাপারে সহমত হয়েছে সেগুলোকে বাস্তবিত করা হয়েছে। স্ট্রেনথেন এক্সচেঞ্জেস, ঠিক আছে, বিনিময়কে শক্তিশালী করা হয়েছে, অ্যান্ড প্র্যাকটিক্যাল কোঅপারেশন অ্যাট ভেরিয়াস লেভেলস অ্যান্ড অ্যাচিভ এ সিরিজ অফ পজিটিভ আউটকাম, যার ফলস্বরূপ অনেক ভালো ফল পাওয়া গেছে। চাইনিজ ফরেন মিনিস্টার স্পোকসপারসন মাও নিং সেড অ্যাট এ মিডিয়া ব্রিফিং ইন বেজিং। ক্লিয়ার? ওকে, মহল কিন্তু চতুর্দিক থেকে প্রো ইন্ডিয়া বা ইন্ডিয়ার ব্যাপারে পজিটিভ একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। ইন্ডিয়ার ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ডাটা এসছে, যেটা প্রায় 16.15% হাই বর্তমানে, যেটা 25.86 লাখ ক্রোড় কবে? গত 16 মার্চের হিসাবে, অ্যাজ পার দ্য ডাটা রিলিজড বাই দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। This rise in collection is attributed to higher corporate and non-corporate tax revenue, as well as significant surge in securities transaction tax। অর্থাৎ আমরা যে
শেয়ার বাজারে এসটিটি দিই, তার মধ্যেও একটা সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট এসছে। কর্পোরেট ট্যাক্স কালেকশন যেটা গত বছর ছিল 10.1 লাখ কোটি টাকা, 12.40 লাখ কোটি, প্রায় 2.30 লাখ কোটি টাকা শুধু কর্পোরেট ট্যাক্স কালেকশন বৃদ্ধি পেয়েছে। এগুলো বলার অর্থ হচ্ছে সেই আমাদের রোজগার বাড়ছে। সরকার কিন্তু রোজগারের তুলনায় বেশি খরচ করে, আর যত রোজগার বাড়বে সরকার আরো তত খরচ করবে। সরকার যত খরচ করবে তত কিন্তু অর্থনীতি শক্তিশালী হয়। তাও নিশ্চল মাহেশ্বরী, সিও মার্কেট এক্সপার্ট, ঠিক আছে, উনি বলছেন এখনো পর্যন্ত তেমন কনফিডেন্স আসছে না। গাট ফিলিং ইজ দ্যাট উই আর ভেরি ক্লোজ টু দ্য বটম, আমরা খুব বটমের কাছে, বাট bottom gets made in the hindsight, and that is why he is not sure whether one has already been made or maybe there is going to be another, ঠিক আছে, because he is looking out for April 2 when Trump reciprocal tariffs get done, and at that point we might get another big fall as even India will be part of those reciprocal tariff। আমি কিন্তু যেটা আপনাদেরকে বললাম ক্যান্ডেলস্টিক দেখে, যে মার্কেট এখনো পর্যন্ত আর একটা ডিপ দিলে ও দিতে পারে, কারণ এপ্রিলে বহু কিছু জিনিস আসবে। যা ফ্রেন্ডস, আপনারা হয়তো অনেকেই নন্দন নীলেকনির নাম শোনেননি। উনি হচ্ছেন ইনফোসিসের কো ফাউন্ডার, অত্যন্ত ভালো লোক। আমাদের যে আধার প্রজেক্টটা কিন্তু উনি বাস্তবায়িত করেছেন। ক্লিয়ার? উনি আমাদের ইকোনমি 2035-এর মধ্যে 8 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার ব্যাপারে যেভাবে আমরা স্বপ্ন দেখছি, সেইটার কিছু কিছু ত্রুটি এবং তার কিছু কিছু সমাধান নিয়ে চর্চা করেছেন। উনি যে ডাটাটা দিয়েছেন অত্যন্ত ইন্টারেস্টিং, বোঝার চেষ্টা করুন। অনলি 13 আউট অফ 788 ডিস্ট্রিক্ট, আমাদের দেশের 788খানা ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে 13টা ডিস্ট্রিক্ট আমাদের জিডিপির 50% কন্ট্রিবিউট করে। মাত্র 13খানা ডিস্ট্রিক্ট 788টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের 50% কি করে, জিডিপি যে কন্ট্রিবিউট করে, নাম্বার 1। নাম্বার 2, পার ক্যাপিটা জিডিপি অফ বিহার ইজ 1/6 অফ তেলেঙ্গানা। তেলেঙ্গানার যেখানটাতে 3811, সেখানে বিহার কি তার 1/6, 652। উনি কিভাবে কম্পেয়ার করতে চাইছেন বোঝার চেষ্টা করুন। অর্থাৎ তেলেঙ্গানা কত গুণ ওপরে, whereas বিহার কত নিচে। এগুলো হচ্ছে আমাদের লুফলস। টপ 10% আর্ন, আমাদের ইকোনমির মাত্র 10% লোক 60% অফ টোটাল ইনকাম। টোটাল যে ইনকাম হয় তার 60% কারা রোজগার করে, মাত্র 10% লোক। আবার এই 10%-এর মধ্যে টপ 1% আর্ন 53 লাখ পার অ্যানাম। টপ 1% earn 53 lakh per annum. Top 10% earn 13.5% lakh per annum. Middle 40% rupees 1.65 lakh per annum. বাকি যে 50% তাদের বাৎসরিক আয় 71,000 ডিভাইডেড বাই 4 করলে কত হচ্ছে, 5.5 থেকে 6,000 কাছাকাছি। এগুলো কিন্তু উনি আমাদের ড্রব্যাকস বলছেন। ফোর্থ, ইন্ডিয়াজ লেবার প্রোডাক্টিভিটি, রিয়েল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট প্রডিউসড ইন অ্যান আওয়ার অফ ওয়ার্ক $7 পার আওয়ার, যেখানে চায়না আর্ন করে $28 পার আওয়ার, ইউকে তে আর্ন করে $70 পার আওয়ার, অ্যান্ড ইউএস আর্ন করে $82 পার ডলার। চতুর্থ পয়েন্ট। পঞ্চম পয়েন্ট হচ্ছে অনলি 29,000 বিজনেসেস হ্যাভ এ পেড আপ ক্যাপিটাল অফ rupees 10 crore.
দেয়ার ইজ এ গ্যাপ অফ 530 বিলিয়ন, মানে 8 ট্রিলিয়ন থেকে যে গ্যাপটা হচ্ছে বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে বিশাল গ্যাপ of capital for small businesses with the current supply of 289 billion against the এবারে সাপ্লাই কত করা হচ্ছে 289 বিলিয়ন, তার মধ্যে দরকার কত 819 বিলিয়ন। এগুলো তিনি বললেন এগুলো হচ্ছে আমাদের দেশের ড্রব্যাকস। 13টা যদি জেলা 788টা জেলার মধ্যে 50% কন্ট্রিবিউট করে তাহলে আমরা কোথায় আছি বুঝতে পেরেছেন? মানে আমাদের যে ডেভেলপমেন্টটা যে অত্যন্ত সেন্ট্রালাইজড সেটা বোঝানোর চেষ্টা হয়েছে। নাও হিয়ার আর নীলকেনির সলিউশন অর হোয়াট হি কলস দ্য 4 গ্রেট আনলকস দ্যাট ক্যান, যে চারটে জিনিস খুব দ্রুত খুলে দিলে, চাবি খুলে দিলে ইন্ডিয়ার গ্রোথ ট্র্যাজেডি যেটা 6% কাছাকাছি সেটা 8% চলে যাবে, এবং ফ্রম হোয়ার উই ক্যান বি 8 ট্রিলিয়ন ইকোনমি বাই 2035। এক, টেকনোলজিতে এখনো পর্যন্ত ব্যাপক ইমপ্রুভমেন্ট করতে হবে, ক্যাপিটাল অনেক বাড়াতে হবে, এন্টারপ্রিনারশিপ কে হেল্প করতে হবে, অ্যান্ড ফর্মালাইজেশন from integrated digital public infrastructure with artificial intelligence to tokenization of land, capital access and simplification of laws. He offered specific solution and roadmap to realize the huge potential of Indian economy to become 8 trillion economy by 2035. ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, আজকে আমরা চর্চা করব কালকে আমাদেরই কোনো এক দর্শক হিরো মোটর কর্প নিয়ে বলছে যে আমি 3700 লেভেল থেকে কেনা শুরু করেছি। ফ্রেন্ডস দেখুন হিরো মোটর কর্প যেভাবে কারেকশন দিয়েছে, দিস ইজ আনএক্সপেক্টেড। তাও দেখুন মার্কেটে আমরা কিন্তু ফ্রেন্ডস কোনো প্রেডিকশন করি না, আমি কোনো প্রেডিকশন করি না, আমার কোনো কথাকে প্রেডিকশন ভাববেন না, এটা কি আমরা প্রবাবিলিটি অ্যানালাইসিস করি, আমি প্রবাবিলিটির কথা বলি। আমার কথা শুনে ওই জন্য বললাম যে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, আমি কেবলমাত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেটা আমি বুঝি। ফ্রেন্ডস দেখুন হিরো মোটর কর্প প্রায় 6×5=30 অর্থাৎ 6×4=24, হ্যাঁ 40% কারেক্ট করবে, এটা আনএক্সপেক্টেড হিরো মোটর কর্পের মতো একটা কোম্পানি, ঠিক আছে, দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বলেছে যে এর লো কোথায়, এবং এই জায়গাতে কিন্তু হিরো মোটর কর্প স্ট্রং বাই হতে পারে মার্কেট সেন্টিমেন্টের কারণে আজকে হিরো মোটর কর্প এই অবস্থায় আছে, কিন্তু যেদিন থেকে একটু গ্রিন সিগন্যাল পাবে সেদিন থেকে কিন্তু হিরো মোটর কর্প ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ফ্রেন্ডস দেখুন ম্যাক্সিমাম 3150 কাছে এই যে লাইনটা দেখছেন, এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে, ম্যাক্সিমাম নাও আসতে পারে, ঠিক আছে, কারণ এখান থেকে বারবার ধাক্কা খেয়েছে, রেসিস্টেন্স এখানেও একটা রেসিস্টেন্স নিয়ে কিন্তু এই রেসিস্টেন্স ব্রেক করেছিল। নাও এই 3টে পয়েন্ট হচ্ছে তার সাপোর্ট হিসেবে কাজ করার সম্ভাবনা প্রবল, সুতরাং এখান থেকে রিস্ক কম, মানে রিওয়ার্ড অনেক বেশি। ক্লিয়ার ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কথা হবে পরের এপিসোডে। আচ্ছা এফআইডিআই ডাটাটা এসছে কিনা একবার দেখে নিই, জাস্ট এ সেকেন্ড। ব্রডব্যান্ডও খুব প্রবলেম করে। ইয়েস, আজকে কিন্তু দুজনেই বাই করেছে, ডিআইআই 2028 কোটি আর এফআইআই 1463 কোটি, দুজনই কিন্তু আজকে বাই করেছে।
ফ্রেন্ডস, কথা হবে পরের